অষ্টম শ্রেণীর বাংলা শিক্ষার্থীদের আজকে পড়ানোর কথা ছিল বাংলা ব্যাকরণ, কিন্তু অনেক ছাত্রদের অনুরোধ পুরো সিলেবাসটা মানে প্রি মিডিল টার্ম, এই যে প্রাক মধ্য প্রারম্ভিক পরীক্ষার পাঠ্যসূচিটা বলে দেওয়ার জন্যে আমি সেই জন্যে বাংলা ব্যাকরণটা পড়ানোর আগে পাঠ্যসূচিটা তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি, তোমরা লিখে নিও। আর বারবার আমাকে জিজ্ঞেস করে এরকম বিব্রত করবে না, বিরক্ত করবে না। আমি লিখে দিলাম, আবার দুদিন পরে টিচার বলে স্যার সিলেবাস কী আছে এই পরীক্ষার, এখন না ঘুমিয়ে এইটা ভালো করে আমি লিখে দিয়েছি, ভালো করে লিখে নাও আর ছাত্রসুলভ আচরণ করে পড়াশোনা করো। অনেক ছেলেই রাত্রিতে ফোন করে, স্যার এই সিলেবাসটা কিছু বুঝতে পারিনি, কি আছে এই টার্মে কি হবে, ওটা বাদ দাও, ভালো করে শোনো কি বলছি। ওই আদিক্ষেতা ঘরে করবে, এখানে চলবে না। একটা জিনিস এই ব্যাকরণ পড়ানোর কথা, ব্যাকরণটা পড়ানো বাদ দিয়ে আমাকে এই পাঠ্যসূচিটাকে নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। 15 মিনিট 20 মিনিট পড়াবো কখন? প্রথমে একটা সিলেবাস পাঠিয়েছি, তারপরে ফোনে কতবার বলে দিলাম, আবার নতুন করে বলতে হয়েছে। আজ লিখে দিয়েছি, এরপরে আর কোনো ছেলে বললে আমি আর বলবো না, পরিষ্কার এটা লিখে দিলাম পরিষ্কার করে, কত নম্বর কি একবার বলে দিই তাড়াতাড়ি। আমি পড়ানোর জন্য লিখে দিয়েছিলাম, বাংলা ব্যাকরণ আজ পড়াবো, তৈরি হয়ে এসেছিলাম, কিন্তু ছেলেদের এমনই আবদার যে স্যার পাঠ্যসূচিটা আজকে ভালো করে লিখে দেবেন বোর্ডে, আমরা লিখে নিব। ঠিক আছে বাবু সোনা, যা বলবে তাই হবে, আমি লিখে দিচ্ছি। এরপরেও যদি কোনো ছেলে বলে স্যার আমি সিলেবাসটা ঠিক কী আছে ছিলাম না, বুঝতে পারিনি, তখন বুঝতে পারবি। প্রাক মধ্য প্রারম্ভিক পরীক্ষা, প্রি মিডিল টার্ম এক্সামিনেশন, এটা বাংলা করেছি, ওটা উপরেরটা। 14 তারিখ থেকে যে পরীক্ষাটা হবে 50 নম্বরের অনলাইন পরীক্ষা, কি করে হবে পরে জানতে পারবে। কি কি আছে পাঠ্যসূচি, কি করে বুঝবো। আশাপূর্ণা দেবীর একটা গল্প আছে, গড়াই নদীর তীরে একটা কবিতা আছে, পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা গল্প আছে, একটি চড়ুই পাখি তারাপদ রায়ের কবিতা, একটা কবিতা আছে। তাহলে দুটো বড় গল্প আর দুটো বড় কবিতা, দুটো গল্প, দুটো গদ্য, দুটো পদ্য লেখা আছে। কি করে বুঝবো? গড়াই নদীর তীরে, পল্লী সমাজ, একটি চড়ুই পাখি। পূর্ণমান 50, সময় 2 ঘন্টা। গ্রামারে কী কে আছে? ব্যঞ্জন সন্ধি। সন্ধি বিচ্ছেদ করো, শুধু ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি বিসর্গ সন্ধি নেই। তারপর যে সন্ধি করো, আমি পরে নাম্বারটা বলবো, এই যে লেখা আছে মূল্যায়ন কি, ভালো করে মূল্যাঙ্কনগুলো বলে দেবো। একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ ক্লাসে পড়িয়েছি, ভালো করে লিখেছি, ছেলেরা লিখেছে, আমি আবার পিডিএফে পাঠিয়েছি। দ্বন্দ্ব সমাস ও তার প্রকার, দ্বন্দ্ব সমাসের যে 4টে যে ভাগ সেটা লিখিয়েছি, আজকে আরেকবার পড়াবো। এরপর মূল্যাঙ্কনটা কেমন, গদ্য পদ্য থেকে কেমন ধরনের প্রশ্ন, কি ধরনের প্রশ্ন লিখে দিয়েছি। বিষয়মুখী প্রশ্ন, অবজেক্টিভ টাইপ কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের মান, প্রতিটি প্রশ্নের মান কত? 1 লিখে দিয়েছি। বিষয়মুখী প্রশ্ন কি থেকে থাকবে? গদ্য পদ্য থেকে, পরিষ্কার জিনিস। গদ্য, গল্প এবং কবিতা থেকে বিষয়মুখী প্রশ্ন থাকবে কতগুলো? 6টা। কত নম্বরের? প্রত্যেকটার 1 নম্বর। দ্বিতীয়, গদ্য পদ্য থেকে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3, মোট কোশ্চেন হচ্ছে 4টে, 3 4 12। বোধমূলক প্রশ্ন, লাইন তুলে থাকবে, 3টে ভাগ থাকবে, 1 + 2 + 2, এটা থাকবে। নাম্বার হচ্ছে 5, একটা নাম্বারের প্রতিটি প্রশ্নের মান 5। কটা প্রশ্ন থাকবে? লাইনটা বলে দিচ্ছি। এই যে 2 দেওয়া আছে না, দুটো প্রশ্ন করতে হবে, 5 + 5, আর যে 2 সেটা অবজেক্টিভ টাইপ। ওটার মধ্যে কোন কবিতার অংশ, কোন গল্পের অংশ, বক্তাকে, এ কথা কে বলেছেন, এই ধরনের। ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ, শুধু ব্যঞ্জন সন্ধি 4 থাকবে, 6টা, 4টা করতে হবে। সন্ধি করো থাকবে 6টা, 4টা করতে হবে। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, প্রশ্ন 4, কোন সমাসের অন্তর্গত, সন্ধি সমাসের পার্থক্য, যত রকম প্রশ্ন আমি পড়িয়েছি সিলেবাসের মধ্যে,
তার মধ্যে থাকবে 4 নম্বর, তাহলে 4 যুক্ত 4 8। শব্দের ভিন্নার্থে প্রয়োগ, একই শব্দকে ভিন্ন অর্থে প্রয়োগ, বাক্য লিখতে গঠন করতে হবে আলাদা অর্থে, নাম্বার 4। তাহলে কি দাঁড়ালো, এই যে 6 যুক্ত 12 যুক্ত 12 যুক্ত 20 সমান 50 হয়, এগুলো যোগ করলে 50 হবে। তাহলে এইখানে গ্রামারে দেখো 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 4, 4 4 8 4 12 4 16 4 20, এই যে 20। বোধমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, বিষয়মুখী প্রশ্ন, এই তিনটেতে কী কী আছে, 6 যুক্ত 12 যুক্ত 12, তাহলে 6 যুক্ত 12 যুক্ত 12 যুক্ত 20 সমান 30, এই সমান 50। এই যে 12 যুক্ত 12 যুক্ত 6 30, আর এই ব্যাকরণ 20। ফুল মার্কসের পরীক্ষায় যখন মিডিল টার্ম হবে, ওই ব্যাকরণ সব মিলিয়ে 40, যেহেতু এটা 50 নম্বর, সিলেবাস কম, সেই জন্য ব্যাকরণে 20। পরিষ্কার হলো? আর কোনো প্রশ্ন নেই, পরিষ্কারভাবে লিখে দিয়েছি। যারা এটা লিখবে, যারা দেখবে, তারা মনে রাখবে, লিখে নিও। বারবার এই সিলেবাস নিয়ে আমাকে বিরক্ত করবে না, আমাকে পড়াতে দাও, পড়ার প্রশ্ন করবে, ঠিক আছে স্যার সিলেবাসটা আরেকবার বলুন, এটা বন্ধ করবে। ফোন পেলে আমি ধমকাবো, আগে বলে দিচ্ছি। একবার সিলেবাস বলে দিলাম, একবার লিখে দিলাম, এরপরও যদি না পারো তাহলে ছেলেকে জিজ্ঞেস করবে, আমাকে আর জিজ্ঞেস করার দরকার নেই। পড়ানো বাদ দিয়ে সিলেবাসটাই জানে না, সিলেবাসটা কতদিন ধরে পড়াচ্ছি, প্রত্যেকবার ক্লাসে বলে দিই এইটা সিলেবাসে আছে। যেগুলো বলে দিলাম যে 5 সেপ্টেম্বরের আগে পর্যন্ত, মানে 4 সেপ্টেম্বর পর্যন্ত যতগুলো ক্লাসে পড়ানো হবে ততগুলো পাঠ্য বিষয়ে অন্তর্ভুক্ত হবে। কোন পরীক্ষাতে? প্রাক মধ্য প্রারম্ভিক পরীক্ষা, প্রি মিডিল টার্ম এক্সামিনেশন। এরপর দয়া করে আমাকে আর বেশ কিছু বিরক্ত করবে না, নাহলে আমি আর কিছু বলবো না। প্রত্যেকবার একটা জিনিস পড়ার নিয়ে না, একটা সন্ধি কেউ জিজ্ঞেস করেনি, স্যার সন্ধি সমাসের পার্থক্যটা আমি ঠিক বুঝতে পারবো, ওটা কেউ বলছে না, স্যার সিলেবাসটা একবার বলুন। দ্বন্দ্ব সমাস ও তার প্রকার, এর আগে পড়ানোর সময় সন্ধি সমাসের পার্থক্য লিখে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম, আমি এগুলো লিখে পাঠিয়ে দিয়েছি, ভালো করে দেখে নিও। সন্ধি হচ্ছে বর্ণ সংক্ষেপ, সমাস হচ্ছে পদ সংক্ষেপ। সন্ধি 3 প্রকার, সমাস 6 প্রকার। সন্ধি শুধুমাত্র শব্দকে শ্রুতিমধুর করে, সমাস বাক্যকে শ্রুতিমধুর করে। এগুলো আর বারবার পড়াচ্ছি না। আজকে যেটা পড়ানোর কথা ছেলেরা বলেছে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ। দ্বন্দ্ব সমাসে প্রথমেই বলেছিলাম সংযোজক অব্যয় ও এবং আর সহযোগে, এটা অব্যয়। যে সমাস তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। যে সমাসের পূর্বপদ এবং পরপদ সমান প্রাধান্য পেয়ে ব্যাস বাক্যে সংযোজক অব্যয় দ্বারা বিভাজিত হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। লিখে দিয়েছি, এর আগে পড়িয়েছিলাম। দ্বন্দ্ব সমাস প্রকারভেদ কথা 4 প্রকার। কি কি ভালো করে শুনবে। 1 নম্বরে যে সাধারণ দ্বন্দ্ব সমাস, সাধারণ দ্বন্দ্ব সমাস, সাধারণ পদ নিয়ে যে সমাসের সমন্বয়, শুধু নাম বুঝাবে। কর্ণার্জুন কি হবে? কর্ণ ও অর্জুন, সাধারণ দ্বন্দ্ব সমাস। এই যে গাছপালা গাছ ও পালা, ভাই বোন ভাই ও বোন, সমার্থ সাধারণ দ্বন্দ্ব সমাস। এরপর এটা সাধারণ, এরপর দেখবে সমার্থক, সমার্থক দ্বন্দ্ব সমাস। কোনটা? সম অর্থ, সেম মিনিং, একই মানে, একই অর্থ, একই অর্থ যুক্ত শব্দ কিসে থাকবে? পূর্বপদে
এবং পরপদে, কিন্তু কোনো বিভক্তি যুক্ত হবে না, মাইনাস বিভক্তি। যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদে অর্থ মিনিং সেম একই হয়, সমান অর্থ যুক্ত কিন্তু বিভক্তিযুক্ত হবে না, তাকে বলা হবে সমার্থক দ্বন্দ্ব সমাস। কাজকর্ম সমার্থক দ্বন্দ্ব সমাস, কাজ ও কর্ম, এই যে আত্মীয় স্বজন সমার্থক দ্বন্দ্ব সমাস, আত্মীয় স্বজন সমার্থক দ্বন্দ্ব সমাস। আমি বহুদিন চিঠিপত্র পাইনি, চিঠি ও পত্র। এই যে এটা লিখছি, এই যে একটা পরীক্ষায় এলো এরকম, লজ্জা সরম, লজ্জা ও সরম সমার্থক দ্বন্দ্ব সমাস। আইন কানুন, আইন ও কানুন সমার্থক দ্বন্দ্ব সমাস, কোনো বিভক্তি নেই, একই মানে, পূর্বপদ পরপদ। আত্মীয় পরিজন সমার্থক দ্বন্দ্ব সমাস। দিন দরিদ্র, দিন বানানটা আবার এরকম, দিন দরিদ্র, দিন ও দরিদ্র, দিন মানে গরিব, দরিদ্র মানে গরিব, সমার্থক দ্বন্দ্ব সমাস। আরেকটা সমাস আছে এরপর, দুটো হলো, একটা যে সাধারণ, একটা হচ্ছে সমার্থক, আর একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাসটা কেমন? যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ পরপদের বিভক্তি অলুক দ্বন্দ্ব সমাস, ভালো করে মনে রাখবে, অলুক দ্বন্দ্ব সমাস। পূর্বপদ ব্যাস বাক্যের ও পরপদের বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ পায় না, তাকে বলা হয় অলুক দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ব্যাস বাক্যের পূর্বপদ পরপদে মানে ব্যাস বাক্য বিভক্তিগুলো সমাসবদ্ধ পদে লোপ পায় না, যখন থাকবে লোকে জনে নানা কথা বলছে। লোকজন যদি থাকে, ভালো করে শোনো, যদি থাকে লোকজন, তাহলে চোখ বন্ধ করে লিখবে সমার্থক দ্বন্দ্ব সমাস, লোক মানেও যা, জন মানেও তা। কিন্তু যখন লোকে জনে, লোকযুক্ত এ বিভক্তি, জনযুক্ত এ, তখন হবে লোকে জনে, লোকে ও জনে। এটা কি? অলুক দ্বন্দ্ব সমাস। কাজে কর্মে তার কোনো মন নেই, কাজে ও কর্মে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, দুধে ও ভাতে। মায়ে ঝিয়ে করব ঝগড়া, মায়েও ঝিয়ে, এই যুক্ত এ বিভক্তি। তাহলে যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ আর পরপদের বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ পায় না, সেই দ্বন্দ্ব সমাসকে বলা হয় অলুক দ্বন্দ্ব সমাস। পরেরটায় আসছে, আর একটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কেমন? লাইনটা দেখবে, বিপরীত অর্থ পূর্বপদ পরপদ কি হবে? বিপরীত অর্থযুক্ত শব্দ হবে, বিপরীত অর্থযুক্ত পদ হবে, অপোজিট ওয়ার্ড, কিন্তু বিভক্তিযুক্ত হবে না, এটা মনে রাখতে হবে। সমান অর্থ হবে না, বিভক্তি যুক্ত হবে না, ভালো করে মনে রাখো। মাইনাস, এইটাই সমান অর্থ যুক্ত পদ, এটা হবে না, মাইনাস লিখেছি, মাইনাস বিভক্তি, এটা হবে না। কি হবে? প্লাস বিপরীতার্থক পদ যুক্ত হবে, এটা থাকবে আর এগুলো থাকবে না। যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ আর পরপদের অর্থ বিপরীতার্থক হয়, অপোজিট, উল্টো,
ভালো মন্দ, ভালো ও মন্দ। উদয়াস্ত, উদয় ও অস্ত, সন্ধি করা আছে। উত্থান পতন, উত্থান ও পতন। যদি এরকম সন্ধি দিয়ে দেয়, হিতাহিত কি হবে? হিত ভালো, ও অহিত খারাপ। এই যে এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা। ছোট বড়, ছোট বড় বিপরীতার্থ দেখে নিতে হবে যে এই বিপরীতার্থকে আছে কি না। কোনটা থাকবে? বিপরীতার্থক শব্দ, কিন্তু বিভক্তিযুক্ত হবে না, লিখে দিয়েছি। সমান অর্থযুক্ত হবে না, বিভক্তি থাকবে না। এইটার মধ্যে যদি বিভক্তি থাকে তাহলে অসুবিধা হবে। তাহলে এইটা বিভক্তিযুক্ত হলে চলে যাবে অলুক দ্বন্দ্বে, এটার থাকবে না। সুতরাং এটা দেখে নিতে হবে। তাহলে সাধারণ দ্বন্দ্ব সমাস, সমার্থক দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব সমাস, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। আমি আর একটা কথা প্রসঙ্গে বলে দিই যে এইটা হচ্ছে মূল, এগুলো হচ্ছে প্রধান, কিন্তু এক্সেস একটা দ্বন্দ্ব আছে, দুটোর বেশি পদ। যেমন এরকম এক্সেস শেষে একা থাকবে, আমি, তুমি, ও, সে সমান আমরা, এইটাকে বলা হয় এক্সেস দ্বন্দ্ব। এটা ভাগের মধ্যে পড়ে না, এটা প্রয়োগ খুব কম, কিন্তু আমি এটা বলে দিলাম। এখানে যখন আমরা আর এখানে যদি তোমরা যদি থাকে, তোমরা, তখন তো বলি কী হবে? তুমি, ও, সে সমান এক্সেস দ্বন্দ্ব সমাস। রাম, শ্যাম ও তাদের বন্ধুরা, তখন কি হবে? যে কর্তা সেটাই যুক্ত হবে রামেরা, এক্সেস দ্বন্দ্ব। এগুলোর প্রয়োগ বেশি নেই বলে এটা ওই দ্বন্দ্ব সমাসের ভাগে পড়ে না। দ্বন্দ্ব সমাসের প্রধান ভাগ চারটে, তিনবার করে বলছি, ভালো করে শুনে নাও। একটা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব, এক নম্বর সাধারণ দ্বন্দ্ব সমাস এক। দু নম্বর হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। তিন নম্বর হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। চার নম্বর হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। সাধারণ দ্বন্দ্ব শুধু নাম বুঝাবে, কোনো কিছু থাকবে না, বিভক্তিযুক্ত থাকবে না। কৃষ্ণার্জুন, কৃষ্ণ অর্জুন, কর্ণার্জুন, কর্ণ অর্জুন, যেগুলো ভাই বোন, ভাই ও বোন, লতা পাতা, লতা ও পাতা। সুতরাং এই সাধারণ শব্দ যেগুলো সেগুলো। সমার্থক দ্বন্দ্ব সমান অর্থযুক্ত, পূর্বপদ পরপদের মিনিং সেম। অলুক দ্বন্দ্ব পূর্বপদ পরপদে সেম মিনিং থাকুক বা না থাকুক, বিপরীতার্থক থাকুক বা না থাকুক, দেখার দরকার নেই। কি দেখতে হবে? বিভক্তিটা যুক্ত আছে কি না। বিভক্তি যুক্ত যদি থাকে, সেই বিভক্তিটা যখন লুপ্ত হবে না, সেইটাকে বলা হবে অলুক দ্বন্দ্ব সমাস। লোকে জনে নানা কথা বলছে, কাজে কর্মে মন দিও, এটা। আর বিপরীতার্থক পূর্বপদ পরপদের বিপরীত যুক্ত পদ থাকবে। যেমন দিন রাত খেটে মরলাম, দিন ও রাত, এগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? একই শব্দের ভিন্নার্থ প্রয়োগ যেগুলো আমি লিখে দিয়েছি, যেগুলো পড়ে দিয়েছি সিলেবাসের মধ্যে সব, আর কোনো অসুবিধা হবে না। এটা একবার ভালো করে দেখে নিও। আর প্রশ্ন উত্তর যদি কিছু অসুবিধা হয় পরে আমাকে বলবে, আমি একবার আলোচনা করে দেখিয়ে দেবো।